বিএনপি নেতাদের সাথে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক, আর্থসামাজিক খাত, কর ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আলোচনা। নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। 7 লাখ টন ধান চাল সংগ্রহের সিদ্ধান্ত। ঢাকার পুঁজিবাজারে অস্থিরতা, 329টি প্রতিষ্ঠানের শেয়ারের দর পতন, লেনদেন হয়েছে 402 কোটি টাকার। আমন্ত্রণ বিজনেস টুডেতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আমরা সরাসরি চলে যাব সেখানে। মোটামুটি একটা সহনশীল মাত্রায়, মানে যেটা উৎপাদন ব্যয় এবং ভোগের জন্য একটা স্বাভাবিক 60-65 টাকার মধ্যে একটা মূল্য ছিল। 2 সপ্তাহ যাবৎ ম্যাক্সিমাম যে পেঁয়াজের দামের একটা উস্ফলন ঘটেছে। আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব মহোদয় নিজে কৃষি মন্ত্রণালয়তে এই বিষয়ে বিশদ আলোচনা করেছে। আমাদের কাছে স্টক অফ দ্য সিচুয়েশনসে আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে। প্রায় 2800-র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। আমরা আগামী হয়তোবা 4-5 দিন দেখব। 4-5 দিনের মধ্যে যদি আমরা এই সপ্তাহটার মধ্যে যদি দেখি যে বাজারের মূল্যর যথেষ্ট উন্নতি না ঘটে এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ, মরিকাটা পেঁয়াজ বাজারে আসবে নাকি? আমার কাছে যে তথ্য গত ওয়ার্কিং ডেতে দিলেন কৃষি সচিব, উনি আমাকে বললেন যে 3.5 লাখ টনের মতন পেঁয়াজ আমাদের আছে। এই মাসে আসবে 85 থেকে 87 হাজার মেট্রিক টন এবং আগামী মাসে আসবে 2.5 লক্ষ মেট্রিক টন এবং তারপর থেকে আগামী মাসে মরিকাটা, তারপরে রেগুলারটা। তো এভাবে স্যার যেটা ওনারা হিসাব দিলেন, গত এই পুরো বছরে কিন্তু পেঁয়াজের মূল্য কিন্তু কম ছিল। আপনি বলেছেন স্যার, গত রমজানের পরে কিন্তু পেঁয়াজের দাম 25 টাকায় ছিল এবং দীর্ঘদিন সেই মূল্যে ছিল। সেটা কিন্তু কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন ব্যয়ের চেয়ে অনেক কম। সেইটার বিএনপির সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দল। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার খুবই জরুরি। তারা বলেছেন যে বিএনপি বিশ্বাস করে জবাবদিহিমূলক এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। এ সময় আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। বৈঠকে উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ এবং সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়েছে। নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পে কমিশনের বিষয়ে এখনই কিছু জানাতে চায় না অর্থ মন্ত্রণালয়। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আরও জানিয়েছেন যে আইএমএফ যেসব বিষয়ে শর্ত দিয়েছে রাজনৈতিক সরকার সেসব বিষয়ে ঠিক কী করবে তা দেখে অর্থ ছাড় করবে এই সংস্থাটি। ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, নভেম্বর থেকে 34 টাকা দরে ধান, 50 টাকা দরে সেদ্ধ চাল এবং আতপ চাল 49 টাকায় কেনা হবে। খাদ্য পরিকল্পনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই সময় আরও জানিয়েছেন যে এবার 50,000 টন আমন ধান, আতপ চাল 50,000 টন এবং 6 লাখ টন চাল কেনা হবে। আইএমএফ এর সাথে বলি, আমার সাথে টেন্টেটিভ কথা হয়েছে, তা আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে। পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে সেটা কতদূর যায়, সেটা আগামী সরকারের দিকে।
আগামী সরকারি হয়তো সেটা ইসে করতে পারে। দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে, কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা ব্যাংকের শেয়ার কিনে বেকায়দায় পড়েছে বিনিয়োগকারীরা। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন তারা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে এই বিষয়ে বিবেচনা করারও সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বঞ্চিত করা ঠিক হবে না। আমানতকারীদের সাথে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিষয়টিও বিবেচনায় নিতে হবে, যদিও বিশ্লেষকরা বলছেন যে মালিক হিসেবে বিবেচিত হবে পুঁজিবাজারের শেয়ারধারীরা। তাই ক্ষতির এই বিষয়টি মেনে নিতে হবে। একীভূত করা হচ্ছে চরম আর্থিক সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংক। অকার্যকর ঘোষণা করে পর্ষদ ভেঙে বুধবার নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এসব ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে। এতে মালিকানা হারিয়েছেন উদ্যোক্তা পরিচালকরা। একীভূতকরণের তালিকায় থাকা 5টি ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত। এসব ব্যাংকের শেয়ার কিনে বেকায়দায় পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। দুর্নীতিবাজ পরিচালকদের লুটপাটের দায় নিতে হচ্ছে তাদের। 10 টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি? আমাদের হিসাবে সেটার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 350 টাকার নেগেটিভ বা 420 টাকার নেগেটিভ, এরকম। যেটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না। কাজে কেউ কিছু পাবে না, এইটুকুই বলতে পারি। একীভূতকরণের তালিকায় থাকা 5 ব্যাংকের 221 কোটি শেয়ারধারী ক্ষুদ্র বিনিয়োগকারী। এরই মধ্যে এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যার প্রতিবাদ জানিয়েছেন বিনিয়োগকারীরা। আমাদের শেয়ার কেন শূন্য হবে? আমানতকারী টাকা পাবে, আমরা কেন টাকা পাবো না? বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোনো অপরাধ না করলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর লোকসানের দায় চাপানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এর নেতিবাচক প্রভাব পড়বে পুঁজিবাজারে। যারা চুরি করেছেন, চামারি করেছেন, তাদের দায়ভারটা পুরা বিনিয়োগকারীদের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন। ওদেরকে আপনি ফ্রি করে দিচ্ছেন যারা চুরি চামারি করেছে। এই কাজটা করে বিনিয়োগকারীদের ঘাড়ে আপনি উঠাইতে পারবেন না এই লসটা। আপনাকে এই লসটা যদি বিনিয়োগকারীদের ঘাড়ে তোলেন তাহলে সেটা বুমেরাং হবে, সেটা পুঁজিবাজারের জন্য বুমেরাং হবে। বিশ্লেষকরা বলছেন, পরিমাণ যাই হোক, শেয়ারধারী সব বিনিয়োগকারী সংশ্লিষ্ট ব্যাংকের মালিক। তাই ব্যাংকের লাভ ক্ষতি তাদেরকেই বহন করতে হবে। এখন যদি শেয়ারের মূল্য না থাকে, তাহলে আইন অনুযায়ী এটা যদি ডিজলভ করতো, তাহলেও কিন্তু সব দেনা পাওনা শোধ করার পরে যে টাকাটা থাকে সেটা মালিক পক্ষ পায়। তো এখানে দেনা পাওনা শোধ করতে পারছে না, ডিপোজিটারদের ক্লেম কিন্তু আগে, তাদের ব্যাংকের প্রফিট লসের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তারা কিন্তু টাকাটা পাচ্ছে না। দিতে হলে প্রথমে তো তাদেরকে দিতে হবে, তাদেরকেই দিতে পারছে না। এখন শেয়ার হোল্ডারের যেখানে ঋণাত্মক দাম, সেখানে বাংলাদেশ ব্যাংক ঠিকই করেছে শূন্য দাম। বিশ্লেষকদের মতে, ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো আর্থিক প্রতিবেদন এবং লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদন করার দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংকও। ব্যাংকের যে অ্যাকাউন্টটা প্লেস করেছে বা ডিভিডেন্ড দিয়েছে, এটা তো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই দিয়েছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, একই সাথে আপনাদেরকে আজকের পুঁজিবাজার লাস্ট আপডেটও আপনাদেরকে জানিয়ে দেব। শিরোনামে যেমনটি বলছিলাম যে আজকে কিন্তু বেশ পতন আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজার সূচক কিন্তু সকালের দিক থেকেই পড়ে গেছে লেনদেন শুরু থেকেই, এবং সেই সাথে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে গেছে। ঢাকার শেয়ার বাজারের কথা যদি বলি, আজকে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু আজকের দিন শেষে প্রায় 68 পয়েন্টের মতো কমেছে, এবং এই সূচকটি অবস্থান করছে 4899 পয়েন্টে। অন্য দুটি সূচকেরও পতন হয়েছে। ডিএসসি সূচক সেটিও কিন্তু 16 পয়েন্টের মতো কমে 1022 পয়েন্টে আছে, এবং ডিএস 30 সূচক সেটি 1928 পয়েন্টে আছে, সেটিও কিন্তু 11 পয়েন্টেরও বেশি কমে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকা শেয়ার বাজারে 402 কোটি 20 লাখ টাকার শেয়ার, এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 329টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, যেমনটি বলছিলাম যে কমে গেছে আজকে, এবং মাত্র 34টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, এবং 27টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজকে টপ 20তে কি দেখতে পাচ্ছি, সামিট অ্যালায়েন্স পোর্ট, এটি কিন্তু সকাল থেকেই প্রথম অবস্থায় রয়েছে, এবং এই কোম্পানিটি টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে 27 কোটি টাকার মধ্যে, এবং ট্রেড হচ্ছে কিন্তু সকাল থেকে 45 থেকে 49 টাকার মধ্যে, এবং 46 টাকায় কোম্পানির লাস্ট প্রাইস ছিল। আনোয়ার গালভানাইজিং এটি আছে দ্বিতীয় অবস্থানে, প্রায় 15 কোটি 98 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। মনুসপুলে এটি আছে তৃতীয় অবস্থানে আজকে, এবং এই কোম্পানি আজকে টোটাল ট্রেড করেছে দিন শেষে 13 কোটি টাকার মতো। এবং আজকে সিএসসিতে কি অবস্থা, সেখানেও কিন্তু ঢাকা শেয়ার বাজারের মতোই পতন হয়েছে। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি কিন্তু আজকে 75 পয়েন্টের মতো
কমেছে এবং এই সূচকটি অবস্থান করছে 13,883 পয়েন্টে। আজকে সিএসসি কিন্তু টোটাল ট্রেড করে ফেলেছে 22,46,00,000 টাকার শেয়ার এবং টোটাল ট্রেড হয়েছে সকাল থেকেই 155টি প্রতিষ্ঠানের টোটাল এবং এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে। 109টি কোম্পানির শেয়ারের দাম আজকে সিএসসিতে কমেছে, মাত্র 42টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 4টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে 1,000 টাকার 21টি জাল নোট সহ একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে সীমান্তের আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেদী হাসানকে আটক করা হয়েছে। তবে এ সময় তার সাথে থাকা 2 সহযোগী পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে 1,000 টাকা মূল্যের 21টি জাল নোট জব্দ করা হয়েছে। নোটগুলো এতটাই নিখুঁত যে খালি চোখে নকল হিসাবে শনাক্ত করা বেশ কঠিন। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা শেরপুরে যেতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। এই জাল টাকা সহ আটক মেহেদীর আসলে সর্বশেষ কি আপডেট আপনার কাছে আছে? সে পুলিশের কাছে কিছু বলেছে কিনা এই টাকার সোর্স অথবা তার সহযোগীদের নিয়ে? স্মৃতি, আপনি জানেন যে যমুনা টেলিভিশনে 6 তারিখে আমাদের জাল টাকা নিয়ে প্রতিবেদনের পরেই কিন্তু সীমান্তে কিন্তু সাঁড়াশি অভিযান চলছে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানিয়েছেন তারা কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে গতকালকে মেহেদী হাসান নামে একজনকে আটক করেছে এবং তার দেহ তল্লাশি করে 21টি জাল নোট কিন্তু তারা উদ্ধার করেছে এবং কিন্তু তারা আজকে তাদের সেই সোহেল রানা যেটুকু আমাকে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে 5 দিনের রিমান্ড আবেদন করে আজকে কিন্তু কোর্টে তারা হ্যান্ড ওভার করবে। কিন্তু এখন পর্যন্ত আমি এই কোর্ট এলাকাতে আছি, এখন পর্যন্ত কিন্তু তাকে নিয়ে আসা হয়নি। আরেকটি বিষয় বলে রাখি যে জাল টাকার যে ঘটনাটি যমুনা টিভিতে প্রচারের পরপরই কিন্তু বিষয়টি সিরিয়াসলি নিয়েছে সীমান্তের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে এবং পুলিশ, বিশেষ করে পুলিশের অভিযানে আমবাগান এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে এবং এই সময় কিন্তু মেহেদী হাসানের আরো 2জন সহযোগী ছিল, তারা কিন্তু এই সময় পালিয়ে যায় এবং তাদেরকেও খোঁজা হচ্ছে। সোহেল রানা যেটুকু আমাকে বলেছে যে তারা বিষয়টি নিয়ে জোর সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং তারা যতটুকু বলেছে তদন্তের স্বার্থে এখনো কিছু সেগুলো বলা যাচ্ছে না এবং তারা যেটুকু পেয়েছে যে তারা বড় একটি নেটওয়ার্কের সন্ধান পাবে এমনটি আমাকে বলেছে এবং তারা বলেছে জাল টাকা নেটওয়ার্কে যারা যারা আছে সবাইকে তারা সমূলে গ্রেপ্তার করবে এমনটাই জানিয়েছে। স্মৃতি, এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, অনেক ধন্যবাদ আপনাকে। অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তদন্তে চট্টগ্রামের বিদ্যুৎ বিভাগের বিক্রয় এবং বিতরণ অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক। সকালে 1 ঘন্টারও বেশি সময় নির্বাহী প্রকৌশলী দফতরে অবস্থান করে নানা নথিপত্র খতিয়ে দেখে দুদকের এই কর্মকর্তারা। টেন্ডার প্রদানে অনিয়মের অভিযোগ উঠে বিদ্যুতের 2টি বিক্রয় এবং বিতরণ অফিসের বিরুদ্ধে। প্রায় 4 কোটি টাকার ওই টেন্ডারে আর্থিক অনিয়ম সহ 7টি বিষয় তুলে ধরা হয়েছে। এদিকে প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের বিষয়ে কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রতি বছরই বিভিন্ন ফসলের পাশাপাশি কলার আবাদ হয়ে থাকে মেহেরপুরে, কিন্তু বৈরী আবহাওয়া এবং সুষম মাত্রায় সার প্রয়োগ না করায় এই বছর ক্ষতির মুখে পড়েছেন সেখানকার চাষিরা। জমিতেই নষ্ট হচ্ছে কলা, কেটে ফেলে দিচ্ছেন চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবশ্য বলছে যে লোকসানের হাত থেকে বাঁচতে চাষিদের নিয়মিতভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। মেহেরপুরে মাঠের পর মাঠ কলার আবাদ। কোনো জমিতে কলা পুষ্ট হওয়ার আগেই পেকে যাচ্ছে, আবার কোনো জমিতে কলা পরিপক্ক হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। লোকসানের আশঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় গাছ থেকে কলা কেটে ফেলে দিচ্ছেন অনেক চাষি। কলা মনে করেন যে মাঠে ভরপুর রেডি হয়ে গেছে, কিন্তু পার্টিরা কাটছে না কলা। এই কারণে আমরা ঝুড়ি ফেলে দিচ্ছি। এখন আমি এখানে কলা আমি তো এখন বিক্রি করতে পারছি না, পাকা কলা কে কিনবে? বেড়েছে কীটনাশক এবং সারের দাম। বিঘা প্রতি চাষে খরচ হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। চাষিরা বলছেন অন্যান্য বছরে কলা চাষে লাভবান হলেও এই বছর বৈরী আবহাওয়ায় তা নষ্ট হয়েছে। গত বছর মোকামে প্রতি কাঁদি বিক্রি হয়েছে 500 থেকে 550 টাকায়, এখন সেই কলা বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। কখনো কখনো 70 থেকে 80 টাকায়ও নেমে আসছে দাম। সারের দাম, ডিজেলের দাম, এগুলোর দাম বেশি। অতিরিক্ত দামের কারণে আজ মাঠে এই অবস্থা। এই বেচা কেনা হয়েছি, দেখা যাচ্ছে 2-1 কাটা আসছি, এই দেখা যাচ্ছে 50,000 60,000 টাকা বেচা কেনা হয়েছি।
এতে তো আমাদের পয়সা করে থাকবে। ব্যবসায়ীরা বলছে এমনি দিলে নেওয়া যাবে না, গাড়িতে তো কলাটা তাদেরও তো কিছু করার নেই, কলাতে গাড়িতে যাই যদি গলি যাবে, ব্যবসায়ী বা কি করবে আর আমরা বা কি করবো। রাজধানী সহ বিভিন্ন মোকামে অপরিপক্ক কলার কোনো চাহিদা নেই। বেশি দাম দিয়ে কলা কিনে এখন কম দামে বিক্রি করায় লোকসানের মুখে পড়ছেন পাইকাররাও। ঢাকা তেজগাঁ কলা দিছি, সাভার দিছি, আপনার 700 টাকা 800 টাকা পাতি, 3 বনে 1 পাতি। ব্যবসায় লস, না হলে 50 থেকে 70 লাখ টাকা লস হবে আমার। অসময়ে কলা পেকে যাওয়ার এই বিষয়টি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছে কৃষি বিভাগ। কৃষকদেরকে বলবো তারা যেন পরিমিত মাত্রায় সার প্রয়োগ করে, বিশেষ করে পটাশ সার প্রয়োগ করলে কলার স্বাদ, গুণ এবং এর রক্ষণাবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা কৃষি বিভাগ এ লক্ষ্যে কৃষকদেরকে সুষম সার প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করে আসছি। চলতি বছর জেলায় 3000 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে বিমানবন্দরগুলোতে ভোগান্তি বাড়ছে। দ্বিতীয় দিনে বাতিল করা হয়েছে সেখানে প্রায় 1,500-এর মতো ফ্লাইট। বিলম্বিত হয়েছে 4,000-এরও বেশি ফ্লাইট। গত বুধবার যুক্তরাষ্ট্রের অন্তত 40টি বিমানবন্দরের ফ্লাইট চলাচল কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। শাটডাউনের জেরে বিমানবন্দরে কর্মী ঘাটতির কারণেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। এর আগে একদিনে বাতিল করা হয়েছিল প্রায় 5,000-এর মতো ফ্লাইট। এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান 4টি এয়ারলাইন্স। চরম হয়রানির শিকার হয়েছে যাত্রীরা। শাটডাউন চলমান থাকলে সামনে 20% ফ্লাইট বাতিলের কথাও জানিয়েছে মার্কিন প্রশাসন। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।